দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্কে রীতিমতো গণধোলাই খাচ্ছেন শামীম ওসমান। দর্শক এই মুহূর্তে নিউ ইয়র্কে প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খাচ্ছেন শামীম ওসমান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হামলার শিকার হয়েছে শামীম ওসমান। মনে আছে আপনাদের খেলা হবে শামীম ওসমান, নারায়ণগঞ্জের ডন যিনি, আর যাবে কোথায়? আমেরিকা প্রবাসী যে সমস্ত জুলাইয়ের অকুতভয় সৈনিক আছে তারা তাকে সেখানে রেড দেয়, ঘিরে ফেলে চতুর্দিক থেকে, ধরে ফেলে, এক পর্যায়ে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে চলতেছে শামীম ওসমানের উপরে জয় বাংলা। জয় বাংলা নিউ ইয়র্ক থেকে শুরু হয়েছে, এর আগে কিন্তু লন্ডনেও আরেকজনকে জয় বাংলা করার চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় সারা বিশ্ব থেকে এইভাবে আওয়ামী লীগের পলাতক আসামিদেরকে জয় বাংলা করে দিলে আর তারা পৃথিবীর কোথাও মানুষের সামনে এসে শামীম ওসমান খেলা হবে বলে শামীম ওসমান নারায়ণগঞ্জ সহ পুরো বাংলাদেশ কাঁপিয়ে গিয়েছিল। অবশেষে এসে শামীম ওসমান নিউ ইয়র্কে গণধোলাই খেয়েছেন। একটা সমাবেশ ছিল আওয়ামী লীগের, সেখানে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর হামলে পড়েছে এবং সমাবেশ গোপনে ত্যাগ করে যেতে সে বাধ্য হয়েছে। অর্থাৎ এই শামীম ওসমানরা এত ক্ষমতা দেখিয়েছে, এত কিছু বাংলাদেশে করেছে, এখন বিড়ালের মতো বিদেশে বসবাস করতে হচ্ছে। আমরা দেখব শামীম ওসমানকে কিভাবে পিটিয়ে সেখান থেকে বের করে দিয়েছে এবং এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা দেখব। আমাদের জন্য কোনো ব্যাপার ছিল না সেদিন। আরে আমরা নারায়ণগঞ্জই যথেষ্ট, মামু ভাইকে যথেষ্ট ছিলাম একসাথে মোকাবেলা করার জন্য। প্লিজ আমি আপনাদের হাত জোর করতেছি, পা জোর করতেছি, আওয়ামী লীগের, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী সবাই, ইনক্লুডিং ছাত্রলীগ থেকে আরম্ভ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সহ, প্লিজ আমরা পরে গ্রুপিং করবো, কিছু মনে করেন না। আপনার দেশে ভিড়ুক, আরেকবার ক্ষমতা আসুক, আমার লাগে যে আপনি ইলেকশন করেন, আমি করবো না। আমি শুধু চাই ওনার সম্মানটা ফিরে পাক। বঙ্গবন্ধু বাড়ির সামনে যে মন ভরে জয় বাংলা স্লোগান দিব, আপনার কবরটা জিয়ারত করবো, আপনার কবরটা জিয়ারত করবো, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবো, তারপর যে আল্লাহ চায় পুরো বংশ মিলে মক্কা মদিনায় যাবো, যার যার ধর্ম অনুযায়ী সে কাজ করবে। আর ইলেকশন করবো না, কোনো কিছু চাই না, ওনার সম্মানটা ফেরত চাই। আর ওনার সম্মান যদি ফেরত হয়, বাংলাদেশের মানুষকে যদি আবার দাঁড় করাতে হয়, বাংলাদেশের মানুষের অবস্থা প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। অর্থনীতি ধস হয়ে গেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার রীতিমতো না খেয়ে আছে। সো এই দেশটা আমাদের, যতই রাগ করি, কষ্ট পাই, দেশের জন্য আমাদের লড়াই করতে হবে। আমাদের অতীতের বীর মুক্তিযোদ্ধা এই আমার সিদ্দিক ভাই, মাসুদ ভাই, আমার শ্রদ্ধ মাসুদ ভাই, ওনারা যেভাবে দেশটা স্বাধীন করেছেন, আমাদেরকে সেভাবেই লড়াই করতে হবে। সো আমি আশা করি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিশ্বাস করেন, আমি, বাবু, মামা, আমাদের মতো 100 এমপি, 100 মন্ত্রী মিলে যা করতে না পারবো, আপনারা যুক্তরাষ্ট্রে থাকেন, পৃথিবী চাবিকাঠি এই দেশ এখানে আছে। আপনারা যদি ইউনিটলি কাজ করেন, আমি বলতেছি, বিশ্বাস করেন, অনেক দ্রুত অনেক কিছু চেঞ্জ হবে। রাজনীতি মানে পদ পদবি না, অহংকার না, রাজনীতি মানে মানুষকে ভালোবাসা। এই মহিলা যেটা বলছেন আমার ভাই সিদ্দিক ভাই, ট্রু। 2 তারিখ রাত্রে আমি তার কাছে গেছি যে আপা প্লিজ প্লিজ আপা আপনি কারফিউটা উঠে দেন। আমরা নারায়ণগঞ্জ থেকে আমরা 1.5 লাখ লোক আসবো, আমার সাথে টেলিফোনে আমি কথা বলেছি তখন এই মুহূর্তে। আমাদের সাথে হঠাৎ করে আমাদের উপরে হামলা করেছে। আমি নারায়ণগঞ্জে আমার হামলা করবে কি, আমি অবাক হয়ে গেছি। কারা এরা? বের হওয়ার পরে ওরা ওখান থেকে ভাগছে, ভাগার পরে কেউ আহত নিহত কিচ্ছু হয়নি। পরে শুনলাম সে জামাত শিবির, এরা তো ছিলই বিএনপি, ওটা তো চিনি, বিএনপি সামনে আসেনি। কে এটা? আসার প্রধান, রোহিঙ্গাদের যে গেরিলা গ্রুপ, সেটার প্রধান চিফ, সে সিদ্দিকগঞ্জে থাকতো। স্টিল নাও আছে ওখানে, 4টা মাদ্রাসায় ওখানে এখনো ট্রেনিং চলে, জমিয়া মহিলা মাদ্রাসা সহ, এরকম 165টা জায়গায় ট্রেনিং চলছে। সেদিন আপাকে বলেছিলাম, আপা আমার নারায়ণগঞ্জ থেকে 1.5 লাখ 2 লাখ আসবো, যাত্রাবাড়ি থেকে 30,000, ঢাকার আশপাশকে খবর দেন, আমরা 10 লাখ লোক হই। অনেকক্ষণ চুপ করে থাকলেন, চুপ করে থাকতে বললেন মাথা কাম করে। আমি চাপা আপনি কিন্তু পরে সময় পাবেন না, বলে মাথা কাম করেন না। বুঝি নেই কেন করেছেন, একটাই করেছেন কারণ যদি ব্লাডশিট চান নেই হয়তো, কিংবা বেইমানরা, শস্যের ভিতরে ভূতরা তাকে মিস ইনফর্ম করেছে। এইটাই সত্য, মিস ইনফর্ম করেছে। আমাদের জন্য কোনো ব্যাপার ছিল না সেদিন। আরে আমরা নারায়ণগঞ্জই যথেষ্ট, মামু ভাইকে যথেষ্ট ছিলাম ওই বিলকে একসাথে মোকাবেলা করার জন্য। আমরা মামু ভাইকে যথেষ্ট ছিলাম সেখানে। দেখেন, এআই দিয়ে বিভিন্ন সাবান মামুদ এখানে আছেন, এআই দিয়ে তার কণ্ঠস্বরকে দিয়ে বলা হচ্ছে গুলি করো, এখানে সব কটাকে মেরে ফেলো, সব কটাই করো। 19শে জুলাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এত বেশি গরম খবর
কোনটা রেখে কোনটা বলবো সিদ্ধান্ত নিতে পারছি না। তাহলে উপায় কি? উপায় এখন একটাই, আমি আস্তে আস্তে একটা একটা করে বলতে থাকি। আমরা প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খবর দিয়ে শুরু করি। খবরটা আর কারো নয়, মনে আছে আপনাদের? খেলা হবে, মনে আছে? কে বলেছিল খেলা হবে? শামীম ওসমান, নারায়ণগঞ্জের ডন, যিনি নারায়ণগঞ্জ যার ভয়ে থরথর করে কাঁপতো, তিনি বিএনপিকে সরাসরি এইভাবে আহ্বান জানাতেন খেলা হবে। এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে খেলা হবে, শামীম ওসমানের কথাটাই নকল করে ওবায়দুল কাদের বলতেন। তিনি কিন্তু এটা প্রথমে বলেছিলেন, আসো বাপু খেলা হবে। 3-4 দিন হলো শামীম ওসমানকে আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল, সে সামনে আসা শুরু করছিল, বিশেষ করে 15ই আগস্টকে সামনে রেখে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। আর তাদের নেতৃত্ব বলে রেখেছে ডিসেম্বরে তারা দেশে ফিরবে, যদিও কোন ডিসেম্বর এটা কিন্তু বলে নাই। আপনারা আবার ভাবেন না 2026 সালের ডিসেম্বর, এটা ডিসেম্বর তো শুধু 2026-এই নয়, 2041 সালেও ডিসেম্বর আছে। তো ওই উপলক্ষে সে আসা শুরু করেছিল। ঠিক তেমনই এরকম একটা প্রোগ্রামে আজকে এসেছিল আমেরিকায়। আর যাবে কোথায়? আমেরিকা প্রবাসী যে সমস্ত জুলাইয়ের অকুতভয় সৈনিক আছে, যে সমস্ত জুলাই যোদ্ধা আছে, তারা তাকে সেখানে রেইড দেয়, ঘিরে ফেলে চতুর্দিক থেকে। একটা বিল্ডিং এ সে বক্তব্য দিচ্ছিল, তার কাছে খবর গেল যে আপনি দ্রুত শেষ করেন, অবস্থা কিন্তু বাইরে ভালো না। সে অতি দ্রুত প্রোগ্রাম শেষ করে খুব দ্রুত যখন পালিয়ে যাচ্ছিল, ওই সময় স্থানীয় বিএনপি, জামাত ইসলামের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মী যারা আছে, তারা তাকে ধাওয়া দেয়, সে পালিয়ে যায় এবং ধরে ফেলে। এক পর্যায়ে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। ওই ভিডিওটা অল্প একটু আমি আপনাদেরকে দেখাই। ভিডিও আবার দেখানো মুশকিল, কপিরাইটের ব্যাপার স্যাপার আছে, অল্প একটু দেখুন। আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে তারা একের পর এক বিভিন্ন জায়গায়, যেখানে জুলাই যোদ্ধারা বা এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যেখানেই গিয়েছে, সেখানেই তাদের উপরে হামলা করার চেষ্টা করেছে। তারা ভেবেছিল যে পৃথিবীতে তারা মনে হয় তাদের জাল বিস্তার করে ফেলেছে, আর কেউ এখানে কোনোদিন পাত্তা পাবে না। কিন্তু মুদ্রার অপর একটা পৃষ্ঠা যে আছে, এটা তারা ভুলেই গিয়েছিল। যার কারণে এখন ওই যে আগেই বলেছি, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যে গতিতে কোনো কিছু ছুড়বেন, তার থেকে দ্বিগুণ গতিতে এটা ব্যাক করবে, সেটাই হচ্ছে। যাই হোক, এ বিষয়ে আমার বলা বক্তব্য শেষ। আরেকটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটাই আগে বলা দরকার ছিল, সবচেয়ে সেন্সিটিভ একটি বিষয়। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের সবচাইতে কুখ্যাত কিলার, খুনের সম্রাট, যাকে সিসিটিসির প্রধান বানানো হয়েছিল, সেই মনিরুল। মনে আছে আপনাদের মনিরুলের কথা? ওই যে কালো কুসকুসা, মিথ্যা কথা বলতেন আর মুস্কি মুস্কি হাসতেন, সেই মনিরুল শেখ হাসিনার সাথে সাথে সেও তো পালিয়ে গেছে। সে আজকে বাংলাদেশের আরেক ঘসেটি বেগম মাসুদা ভাট্টি, মাসুদা ভাট্টির কথা মনে আছে আপনাদের? ওই যে ব্যারিস্টার মইনুল হোসেন, যাকে রাজাকার বলার কারণে, যুদ্ধ অপরাধী বলার কারণে ব্যারিস্টার মইনুল হোসেন তাকে ওই অনুষ্ঠানেই বলেছিল আপনাদের মতো চরিত্রহীন মহিলাদের জন্যই দেশে এই অবস্থা। পরে তো সেই মাসুদা ভাট্টিকে দিয়ে শেখ হাসিনা মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করালেন, তাকে জেলে নিলেন। লোকটা এই অপমানের জ্বালা সইতে না পেরে তিনি স্ট্রোক করে মারা গেলেন কিছুদিন পরে, জেল থেকে বের হয়ে আসার পরে। সেই মাসুদা ভাট্টির ইউটিউব চ্যানেলে ডেকে এনেছিল এই মনিরুলকে। মনিরুল এখানে এসে তার ভিতরের যে কুৎসিত মানসিকতা, তার ভিতরের যে মানুষ হত্যার যে জিঘাংসা, সেটা তিনি প্রকাশ করেছেন। এবং তিনি এতটা আফসোস করেছেন যে 5 আগস্টে কেন তিনি আরো অন্তত 10, 20, 50 হাজার মানুষকে হত্যা করতে পারলেন না। তিনি বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে গোসল না করতে পেরে তার ভিতরের যে আকুতি, তার ভিতরের যে আফসোস, এটা তিনি উদ্গীরণ করেছেন মাসুদা ভাট্টির ওই চ্যানেলে এসে। কিভাবে শুরু করেছেন আসেন তার কথা অল্প একটু শুনে, এখানে একটু শুনে দেখি। পাশাপাশি আমি এবং ডিজিডিসিএফআই এবং আমরা পরবর্তীতে ডিএমপি কমিশনারকেও কল করে নিলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের আরো একজন কর্মকর্তাকে কল করে নিলাম। ওইখানে ক্যান্টনমেন্টে ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন। ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত, তখন 12টার বেশি বাজে, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে,
এইটা তো আসলে বোঝা যায়নি, কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থাকতো। যেহেতু 12:30 পর্যন্ত এরকম কথা হলো, ফলে পুলিশ সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে, একইভাবে আস্থা রেখেছিল সরকার। কিন্তু পরের দিন তো আমরা দেখলাম যে তারা ছেড়ে দিল, প্রথমে ওখানে, পরবর্তীতে শাহবাগে তারা ফ্রি করে দিল এবং যাত্রাবাড়ি তারা ফ্রি করে দিল। তার মানে সেনাপ্রধানের প্রতি তার এত আক্রোশ, এত ক্ষোভ, তিনি এটি বলছেন যে সেনাবাহিনীর প্রধান তিনি 4 তারিখ রাত 12:30 পর্যন্ত শেখ হাসিনার সাথে ওয়াদা করলেন যে যে কোনো মূল্যে আমরা আপনাকে সেভ করব, আপনার ক্ষমতা, আপনার এই সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার আমরা তাই তাই করব। ফলে তিনি কিছু কিছু জায়গা, ঢাকার খুব গুরুত্বপূর্ণ কিছু স্পট তিনি চেয়ে নিলেন যে এই 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 জায়গায় সেনাবাহিনী থাকবে আর বাকি জায়গাগুলোতে পুলিশ থাকবে মনিরুলের নেতৃত্বে। কিন্তু 5 তারিখে তিনি যেখানে যেখানে সেনাবাহিনী ছিল সেখানে সেখানেই তিনি প্রতিরোধ করেন নাই, তিনি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বাধা দেন নাই, তিনি বরং তাদেরকে ছেড়ে দিয়েছেন। তিনি আগের দিন রাতে প্রধানমন্ত্রীর সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা বেমালুম ভুলে গেলেন। ভুলে গিয়ে তিনি নিরীহ ছাত্র জনতার বুকে যে গুলি চালানোর কথা ছিল, তাদেরকে যে নির্বিচারে হত্যা করার কথা ছিল, তাদেরকে যে একেবারে রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার কথা ছিল ঢাকার রাজপথে, সেটা তিনি করেন নাই। আর তিনি করেন নাই বলেই 5 আগস্টের মতো একটি ঘটনা ঘটেছে এবং তার ভাষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই দেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তার ভিতরের যে আফসোস এটি আমরা দেখেছি। এই সেই মনিরুল, যে মনিরুল বাংলাদেশের নিরীহ মানুষদেরকে ধরে এনে তার হাতে কোরআন শরীফ ধরিয়ে দিয়ে বা একটা হাদিসের বই ধরিয়ে দিয়ে তিনি প্রচার করতেন এই যে একটা জঙ্গি ধরা পড়েছে, এবং তার হাতে এই যে জিহাদি বই ছিল, এই জিহাদি বই সহ জঙ্গি ধরা পড়েছে, এবার এই জঙ্গিদের নিয়ে আমরা তাদের যে মূল কারখানা রয়েছে, জঙ্গির যে আস্তানা রয়েছে, সেখানে যাচ্ছি। সেখানে তিনি আগে থেকেই আরো কিছু ইসলাম মোনা 20-50 জন লোককে ধরিয়ে নিয়ে ওখানে বন্দী করে রাখতেন। এই ওসিলা, এই সুতা দিয়ে প্রতিবার তিনি এরকম দলে দলে মানুষদেরকে হত্যা করেছে জঙ্গি তকমা দিয়ে। এই কৌশলে সেই মনিরুল সরাসরি ভারতের কাছ থেকে প্রশিক্ষিত, ভারতের কাছ থেকেও বেতন পেত, বাংলাদেশের কাছ থেকেও সে বেতন পেত। এই সেই মনিরুল, সেই মনিরুল আজ তার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। সে মাসুদা ভাট্টিকে বলছে যে 5 আগস্ট আমাদের দেখতে হতো না যদি সেনাবাহিনী কোথা রাখতো। যাই হোক, জনগণের বিচার করে দিয়েছে, তাদের যা প্রাপ্য ছিল তাদের প্রাপ্যটুকু পুরাপুরি বুঝিয়ে দিয়েছে। বাকিটুকু সরকারের দায়িত্ব। সরকার এখন তার বাকি কাজটুকু করলেই এই দেশটা সারা জীবনের জন্য কলঙ্ক মুক্ত হবে। আর একটা বিষয় বলে শেষ করব, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যাচ্ছে, ওইটা আমি ইনশাল্লাহ আগামীকাল ভিডিও করব। কুষ্টিয়াতে আমির হামজার উপরে যে হামলা হয়েছে আপনারা জানেন, সেখানে বিএনপি, ছাত্রদল এবং নুরুল হক নুরুল, গণ অধিকার পরিষদের নেতারা, তারা নিজে গিয়ে হামলা করেছে। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখিয়েছি এবং ভিডিও সহ দেখিয়েছি। তারাই হামলা করেছে, আবার তারাই সেই নুরুল হক নুরুর দল, গণ অধিকার পরিষদ সারা দেশে জামাতের বিরুদ্ধে বিক্ষোভ করে বেড়াচ্ছে। এবং নুরুল হক নূর তো একেবারে ডাইরেক্ট ঘোষণাই দিয়েছে, জামাত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তারা 5 আগস্টের আগে যেরকম গুপ্ত ছিল তাদের সেরকম গুপ্ত থাকার ব্যবস্থা করে দেব। ভাইরে ভাই, কি ক্ষমতার মালিক তিনি! এখন বাংলাদেশের সকল ক্ষমতার উৎসমুখ এখন নুরুল হক নূর। অথচ এই নুরুল হক নূর 5 আগস্টের পরে ইউনূস সরকারের আমলে, আপনাদের মনে আছে, সেনাবাহিনী এবং জাতীয় পার্টি তার একটা প্রোগ্রামে এই যে ঢাকাতে যখন তাকে ফেলে পেদানি দিল, সেনাবাহিনীর সদস্যরা তাকে যখন বন্দুকের বাঁট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পেরে ফেললো একেবারে রাস্তার উপরে, তখন কিন্তু এই আমরা সাধারণ মানুষ যারা প্রচন্ডভাবে প্রতিবাদ করেছিলাম এবং নুরুল হক নুরুর পাশে দাঁড়িয়ে সেদিন প্রতিবাদের ঝড় তুলেছিলাম, যার কারণে কিন্তু জাতীয় পার্টি ওইটার কারণে একেবারে কোণঠাসা হয়ে গেছে শুধুমাত্র এই আমাদের মতো নাগরিক সমাজদের প্রতিবাদের মুখে। সেই নুরুল হক নূর তার নিজের দলকে জলাঞ্জলি দিয়ে স্বার্থের কারণে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির সাথে আপোষ করে কোন রকম একটা সিট পেয়ে তার আরেক নেতা রাশেদ খান, তিনি তো গণ অধিকার পরিষদের মুখে চুনকালি দিয়ে বিএনপিতেই যোগ দিলেন, বিএনপি থেকে নমিনেশন নিলেন। সেই নুরুল হক নূর তিনি এখন বলছেন জামাত যদি বেশি বাড়াবাড়ি করে তাকে 5 আগস্টের পূর্বের সেই গুপ্ত অবস্থায় ফিরে যেতে বাধ্য করা হবে, এবং নিজেরাই হামলা করে নিজেরাই আবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা স্যার ঠিক ছাত্রলীগ যে ভাষায় স্লোগান দিত, শেখ হাসিনা যা বলতো এরাও ঠিক তাই বলছে। তাহলে হোয়ার ইজ ডিফারেন্স? দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন শেখ হাসিনা এন্ড নুরুল হক নূর। প্রিয় ভাই বোনেরা,
এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? দর্শক আলোচনা দেখেছেন, এত বুঝতে পেরেছেন যে আসলে শামীম ওসমানকে এখানে কি অপমানিত, শুধু শামীম ওসমান নয়, আরও কয়েকজন আওয়ামী লীগের বড় নেতারা সেখানে ছিল, তারা সমাবেশের জন্য বা প্রোগ্রামের জন্য আসছিল, কিন্তু সেখানে তাদেরকে প্রোগ্রামটি করতে দিনে এক পর্যায়ে নিউ ইয়র্ক পুলিশ সেখানে এসে বিষয়টি সমাধান করেছে। তার মানে স্পষ্ট যে শুধু বাংলাদেশে যে আওয়ামী লীগ মার খাচ্ছে বা আওয়ামী লীগ বিতাড়িত হচ্ছে এটা নয়, বিদেশের মাটিতেও আওয়ামী লীগ এভাবেই অপমান অপদস্থ হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় দৌড়ানি দিচ্ছে। এই হচ্ছে আসলে আওয়ামী লীগের অবস্থা। বিদেশক শামীম ওসমানকে নিয়ে এমন কথা বা এমন কাজ যে শামীম ওসমান এত ক্ষমতার অধিকারী, তাকে বিদেশের মাটিতে এভাবে অপমান হওয়াটা আপনি কীভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।